এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সিরিয়াসলি বলছিস তো? তুই ফাজলামি করছিস না তো আমার সঙ্গে নওশাদ? আরে না, ফাইজলামি করবো কেন? আমার তোকে বিশ্বাস নেই। তাহলে আর কি, কিন্তু আমি সিরিয়াসলি বলছিলাম কিন্তু। সত্যি নওশাদ, রেজান খুব উৎসাহী হয়ে উঠল। শোন, ওইদিকে চল, তোকে দারুণ দারুণ সব টিপস দেব। আয় আমার সঙ্গে। আরে এখানেই বল, ওইদিকে যেতে হবে কেন? আয় তো আমার সঙ্গে। নওশাদ আর রেজওয়ান সুইমিং পুলের পাশে গিয়ে বসল। শোন, তুই যার সঙ্গে প্রেমটা করতে চাইছিস, তোর অ্যাডভান্টেজ হচ্ছে সে তোর বিয়ে করাবো, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোর আর ওর বয়সের ব্যবধানটা বেশি। হুম। এখন তোকে প্রথমে নিজেকে ভাবতে হবে তোর বয়স আন্ডার 30। এটা কিভাবে সম্ভব? সম্ভব, তুই ওই বয়সী ছেলেদের মতো কাজ করবি। কিন্তু কিভাবে রেজওয়ান? ওই বয়সে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে রাত দিন খেটে যাচ্ছিলাম। আমি তো জানি না তখন কি করে কাউকে খুশি করতে। হ্যাঁ, তখন যা যা করতে ইচ্ছে করতো, কিন্তু টাকার জন্য, সময়ের জন্য করতে পারিস নাই। এখন তাই কর, কারণ এখন তোর টাকাও আছে, ইচ্ছে করলে সময়ও আছে। সিম্পল। তাই? ইয়েস। একটা কথা বলতো, তুই হেরাকে ভালোবেসে ফেলেছিস? বুঝতে পারছি না রে, কিন্তু তোর কাছে কখনো তো কিছু গোপন করি নাই। আমার হেরার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে, ওর কথাগুলো শুনতে ভালো লাগছে। এক্সেলেন্ট, এভাবেই এগিয়ে যা, দেখবি তোরা দুজন দারুণ একটা কাপল হবি। কিন্তু আমি চাই না হেরার ইচ্ছের বিরুদ্ধে ওকে বাধ্য করতে। এমন অসমবয়সী একটা বিয়ে, ওর দিক থেকে অনুভূতিটা কি আমি তো জানি না। তার চেয়েও বড় কথা, আমি ওকে নিজের একটা পরিচয় দিতে চাই সব কিছুর আগে। মানে নওশাদ আজমির স্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? এটা আমার পরিচয়। আমি চাই ওর নিজস্ব পরিচয় থাকুক, যাতে কখনো ওর মনে না হয় ও শুধুই আমার স্ত্রী, এর বাহিরে আর কিছু নেই নিজের মতো। ঠিক আছে, সেটাও হবে। তুই ওর সঙ্গে যখন আছিস তখন সব হবে। সেই জন্যই আমি চাই মেয়েটা বাঁচার মতো আগে বাঁচুক, আমি আছি ওর সঙ্গে, আমার সব কিছু দিয়ে ওর পাশে আছি। তুই ওর ভালো লাগাগুলো জানার চেষ্টা কর। শোন, এত দুঃখ কষ্ট পাওয়া মেয়ের জীবনে ভালো লাগা বলে কিছু তৈরি হয়নি। ওর ভালো লাগাটা আমি তৈরি করে দিতে চাই। পৃথিবীটা যে কত সুন্দর আমি দেখাতে চাই রেজওয়ান। খুব ভালো লাগছে তোর চিন্তা ভাবনাটা দেখে বন্ধু। নওশাদ রেজওয়ানের দিকে তাকিয়ে হাসল। সবাই চলে গেলে নওশাদ আর হেরা গোল্ডফিশগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। এই মাছগুলো যে এত বড় হয় আমার জানা ছিল না। এদের বয়সও অনেক। হেরা? তাই? নিশালের শখ, ওর শখ কবুতর, পাখি। এই বাসার ছাদে গিয়েছো তুমি? না। ছাদে অনেক পাখি আছে, কবুতরের ঘর আছে, সব নিশালের। আমার ছেলেটা অন্যরকম। এই বয়সী ছেলেরা কত বেখেয়ালি অবুঝপনা করে, আমার ছেলেটা ওই রকম না, চুপচাপ। বিশ্বাস করবেন আমার বন্ধু, অ্যাসোসিয়েটে লোকজন নিজেদের ছেলেকে নিয়ে কত কমপ্লেইন, টাকা উড়ায়, ক্যারেক্টার ঠিক নেই। এমনকি কলেজে পড়া ছেলে ড্রিঙ্ক করে, নেশা করে, মেয়ে নিয়ে বাসায় চলে আসে, নয়তো হোটেলে চলে যাচ্ছে। আর আমার নিশাল, আমি বাবা হয়ে টাকা দিচ্ছি, বলছি বাবা কি লাগবে খরচ করো, কিন্তু তার ওসবে মন নেই। সে খেলাধুলা নয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত। 10টা জিনিস দিলে একটা নিবে। আমি চাই ও কোষেরটা এনজয় করুক, ঘুরে বেড়াক, যা ইচ্ছা কিনুক। আমি যা পাইনি এই বয়সে নিশাল সব পাক, কিন্তু না, ও আছে খেলাধুলা নয়তো পড়াশোনা। ভালো তো, বাবা হিসেবে গর্ব করা উচিত আপনার। আমি গর্ব করি, কিন্তু আমি চাই না আমার ছেলেটা যন্ত্র হোক। ও পড়াশোনা করুক, কিন্তু জীবনটাকেও এনজয় করুক। ওর মা ছিল যখন, তখন কেমন ছিল নিশান? তখন বয়স ছিল মাত্র 10 বছর। ওই বয়সী বাচ্চা যেমন থাকে, চঞ্চল, ছুটাছুটি করতো, কিন্তু গীতি যাওয়ার পর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আর ক্যাডেট কলেজে যাওয়ার পর একদম বয়সের তুলনায় বেশি ম্যাচিওর। চিন্তা করবেন না, আপনার ছেলে আপনার মতো ভালো মানুষ হবে, দেখবেন। তাই আমি ভালো মানুষ? আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। নওশাদ হেরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। হেরা, আজ সবাইকে তোমার কেমন লেগেছে? খুব ভালো। ওরাও তোমাকে খুব পছন্দ করেছে। তাই? কথা বলতে বলতে দুজন উপরে উঠে এলো। হেরা, তুমি ঢাকায় কয়বার এসেছো? ছোটবেলায় এসেছিলাম, তারপর আপনার সঙ্গে এলাম। তাই নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে কে আসবে বলেন? আর দরকারও ছিল না কোনো। বাহিরে বৃষ্টি হচ্ছে? না, তেমন না, হালকা একটু হয়েছিল মনে হয়। এক কাজ করবে,
শাড়ি চেঞ্জ করে আমার ঘরে চলে আসো তাড়াতাড়ি। এখন? হ্যাঁ এসো, আগে তারপর বলছি। জি ঠিক আছে। দুজন দুজনের রুমে ঢুকে গেল। হেরা শাড়ি বদলে সালোয়ার কামিজ পরল। চুড়িগুলো খুলতে গিয়েও খুলল না। নওশাদ বলেছে সব সময় পরে থাকতে। এত সুন্দর চুড়িগুলো মনে হয় শুধু তাকিয়েই থাকি। আর কি সুন্দর শব্দ করে, ওর খুব ভালো লাগছে শব্দটা শুনতে। হেরা চুল ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে নিচের গাল দুটো আবার স্পর্শ করলো। ওর কাছে মনে হচ্ছে নওশাদ এখনো গাল দুটো ধরে আছে। নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে ওর। রুম থেকে বের হয়ে দেখে নওশাদ নিচের রুম থেকে বের হচ্ছে। পাঞ্জাবি বদলে জিন্স আর গেঞ্জি পরেছে। হেরা কাছে এগিয়ে যেতেই নওশাদ বলল, চলো হেরা, তোমাকে ঢাকা শহর দেখিয়ে নিয়ে আসি। এখন এত রাতে? রাতের ঢাকা দেখতেই সবচেয়ে আকর্ষণীয়। দিনের বেলায় শুধু মানুষ আর মানুষ, গাড়ি, জ্যাম, গাড়ির হর্ন। রাতের বেলায় ঢাকা কেমন যেন নতুন বউয়ের মতো স্নিগ্ধ ও শান্ত। হেরা হেসে দিল নওশাদের কথা শুনে। চলো, আমি ড্রাইভ করব, তুমি পাশে বসে দেখবে। চলো চলো। নওশাদ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। হেরাও ওর পেছনে পেছনে ছুটে আসছে। ওর খুব এক্সাইটেড লাগছে। মানুষটার সঙ্গে থাকতে পারলেই তার ভালো লাগে। নওশাদ রিয়াজকে ডাকতে রিয়াজ তার রুম থেকে ছুটে বের হলো, শার্ট গায়ে দিতে দিতে। রিয়াজ, আমার গাড়ির চাবি নিয়ে এসো। বাহারকে ডাকবো স্যার? না, ড্রাইভার লাগবে না, চাবি দাও শুধু। রিয়াজ ছুটে গিয়ে গাড়ির চাবি নিয়ে এলো। নওশাদ নিজে দরজা খুলে দিল। হেরা উঠে বসলো গাড়িতে। ওপর থেকে আনারের মা আর পারুল দেখছে। আনারের মায়ের খুব ভালো লাগলো দেখে তার স্যার অনেকদিন পর এত খুশি। পারুল আস্তে করে সরে গেল বিথিকে ফোন দিতে। গাড়িতে উঠে হেরার সিট বেল্টটা লাগিয়ে দেওয়ার জন্য ওর দিকে ঝুঁকতেই হেরার শরীর থেকে একটা সুন্দর ঘ্রাণ নাকে এসে লাগলো। নওশাদের মনটা ভালো লাগার ভরে গেল। অনেক অনেক বছর পর নওশাদ এক রাতে কোনো উদ্দেশ্য ছাড়াই গাড়ি নিয়ে বের হচ্ছে। আগে গীতিকে নিয়ে কখনো কখনো বের হতো। অনেক অনুরোধের পর গীতি বাহিরে যেতে রাজি হতো। গীতি যেতে চাইতো না, নিশাল ছোট ছিল। ওর ঘুমের টাইম, নয়তো ঘুম ভেঙে কাঁদবে। সকাল সকাল উঠতে হবে, রাতে বের হওয়ারই বা কী আছে। এসব চিন্তা করে গীতি রাজি হতো না। নিয়মের বাহিরে গীতি নিজেও যেতে চাইতো না। নওশাদকেও যেতে দিত না। নওশাদের খুব ইচ্ছে করতো রাতে ঢাকা শহরে এলোমেলো ঘুরতে। আজ সেই ইচ্ছেটা হেরার সঙ্গে ওর করছে। হেরাকে সম্পূর্ণ তার মতো করে পেতে চায়, ওর মতো এলোমেলো করে। আপনি কিন্তু খুব স্পিডে গাড়ি চালান। ঢাকায় আসার দিন ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল। তাই খুব ভয় পাচ্ছিলে? খুব, যত সূরা জানি সব পড়ে ফেলেছিলাম। নওশাদ হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, খুব বেশি স্পিডে চালাবো না। এখন বলো কি দেখতে চাও আগে? আপনি বলেন আপনার শহর। তারপরও তোমার দেখার ইচ্ছা থেকে শুরু করি। এই শহরে আপনার প্রিয় জায়গা কোনটা? আমার প্রিয় জায়গা বলে তো কিছু নেই। সব মানুষের একটা পছন্দের জায়গা থাকে না? সেরকমভাবে কখনো ভাবিনি তো হেরা। দারুণ বলেছ। যখন পড়াশোনা করতাম তখন ছিল আমার ভার্সিটি প্রিয় জায়গা। তারপর আর চিন্তা করার সুযোগই পেলাম কোথায়। ব্যস্ত হয়ে গেলাম কাজে। নওশাদ গাড়ি নিয়ে বনানী থেকে বের হলো। তবে হ্যাঁ, এখন বিকেলের দিকে ফ্যাক্টরি থেকে যখন ফিরি তখন এয়ারপোর্ট রোডটা ভালো লাগে। সন্ধ্যার পর বা রাতে দেশের বাইরে যখন যাই কিংবা আসি তখনও ওই রাস্তাটা আজকাল ভালো লাগে। তাহলে চলেন আগে সেটাই দেখি। আমার ঢাকার রাস্তার ওপরে যে ব্রিজের মতো যে যে জিনিসটা হয়েছে সেটা দেখার ইচ্ছে। ফ্লাইওভার বলে। ঠিক আছে, তোমার আর আমার ভালো লাগা এক জায়গায় আছে। কুড়িল ফ্লাইওভার দেখিয়ে নিয়ে আসি তোমাকে আগে। নওশাদ হাসতে হাসতে বলল। নওশাদ কাকলি থেকে গাড়ি ইউটার্ন নিয়ে সোজা এয়ারপোর্ট রোডের দিকে রওনা হলো। রাত তখন 12:10। খালি রাস্তা পেয়ে নওশাদ টোয়োটা ল্যান্ড ক্রুজারে স্পিড তুলল 100। আপনি কিন্তু বলেছিলেন বেশি স্পিডে চালাবেন না। আরে মজা নাও তো হেরা। জানালার গ্লাসগুলো নামিয়ে দিল নওশাদ। বাতাসে হেরার চুল উড়ে যাচ্ছে। ওর খুব ভয় লাগছে, আবার এত ভালো লাগছে। জীবনে এত আনন্দ সে আগে কখনো পায়নি। ওর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে।
ওর স্বপ্নগুলো এত সুন্দর ছিল না কখনো। আনন্দে হেরার চিৎকার দিয়ে উঠতে ইচ্ছে করছে। নওশাদ ড্রাইভ করছে আর হেরাকে খেয়াল করছে। কখনো কখনো উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলছে, আবার খুলছে হেরা। নওশাদ কুড়িল ফ্লাইওভার দিয়ে একেবারে ৩০০ ফিটের দিকে চলে গেল। পূর্বাঞ্চল পর্যন্ত গিয়ে আবার গাড়ি ঘোরালো। এখানে এত অন্ধকার কেন? আমরা ঢাকার বাইরে চলে এসেছি। এবার গাড়ি নিয়ে এয়ারপোর্ট রোডের দিকে গেল। ফ্লাইওভারের ওপর একটু ধীরে ধীরে চালালো, যেন হীরা দেখতে পারে। এই রাস্তাটা আপনার ভালো লাগে? হুম, সুন্দর। বিকেলবেলায় খুব ভালো লাগে কেন জানি। অনেক চওড়া রাস্তাটা। চলো এখন তোমাকে ঢাকার ভেতরটা দেখাই। অনেক রাত হয়ে যাচ্ছে না? আপনি তো এই সময় ঘুমিয়ে যান অলরেডি। আজ না হয় একটু রাত করে ঘুমালাম। তোমার ভালো লাগছে না হেরা? খুব ভালো লাগছে। তাহলে আর কি, এই ভালো লাগাটুকুর জন্য এক রাত একটু দেরিতে ঘুমানো যায়। তুমি ইচ্ছে করলে রুফটপটা খুলে দাঁড়াতেও পারো। না বাবা, আমার ভয় লাগছে। এমনিতেই আপনি যে স্পিডে চালাচ্ছেন। আমি খুব ভালো ড্রাইভ করি হেরা, যদিও ইদানিং ড্রাইভ করা হয় না। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। ঠিক আছে। নওশাদ হেরাকে নিয়ে ঘন্টা দেড়েক এলোমেলো ঘুরলো, তারপর বাসায় ফিরে এলো। হেরা এত আনন্দ পেয়েছে, নওশাদ ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে। দোতলায় সিঁড়ি দিয়ে যখন উঠছে দুজন, নওশাদ হেরাকে বলল, চা খাবে? এখন চা খেলে ঘুম আসবে না তো? আপনার খেতে ইচ্ছে করছে? হুম। আমি বানিয়ে আনবো? তোমাকে আনতে হবে হেরা, বাসার সবাই ঘুমিয়ে গেছে। তাহলে 2 মিনিট সময় দিন, আমি আনছি। বলে হেরা আবার নিচে নেমে গেল কিচেনের দিকে। দুদিন রান্না করে হেরা কিছুটা জেনেছে কিচেন কোন জিনিসটা কোথায় আছে। চা পাতা যখন ফুটছে, হেরা চুলার পাশেই দাঁড়ানো। নওশাদ কিচেনে এসে ঢুকলো। হেরা ইতস্তত করে বলল, হয়েই গেছে, আর 1 মিনিট লাগবে। টেক ইউর টাইম। আমি ভাবলাম একা কষ্ট করছো। হেরা হাসলো। কষ্টের কিছু নেই, 1 কাপ চা বানাতে কষ্ট কিসের? চা নিয়ে দুজন উপরে উঠে এলো। আমার রুমের বারান্দায় বসি, চলো। চলুন। তোমার ঘুম আসছে না তো? না। দুজন নওশাদের রুমের ছাদ বারান্দায় এসে বসলো। বুঝলে, গীতির খুব শখ ছিল গাছের ফুলের। ছাদে খুব সুন্দর বাগান ওর হাতেই তৈরি করা। ও যাওয়ার পর এসব মালি করে, কিন্তু আমার কাছে কেন জানি গীতির মতো মনে হয় না। এই নিয়ে রাগ করে মালি বদলেছি কয়েকবার। তারপর মনে হলো গীতি যতটা দরদ নিয়ে করতো, অন্য কেউ কি করবে। তাই এখন আর বাগান গাছ এসব নিয়ে মাথা ঘামানো বাদ দিয়েছি। এই ছাদ বাগানটা আমার আর গীতির খুব পছন্দ ছিল। গীতি যাওয়ার পর আমি অনেকটা সময় এখানে বসে সময় কাটাতাম ওর কথা ভেবে। নওশাদ চায়ের মগে চুমুক দিল। দুজনই চুপ করে রইল। হেরা কি বলবে বুঝতে পারছে না। নিজের মৃত স্ত্রীকে কতটা মিস করেন ওনার কথা শুনলেই বোঝা যায়। হেরার খুব মায়া লাগে যখন মানুষটা গীতি নামের মানুষটার কথা বলে। কতটা ভালোবাসা থাকলে 6 বছর পরেও মানুষটার জন্য কষ্ট পান উনি, হেরা বুঝতে পারছে। হঠাৎ নওশাদ বলল, চা ভালো হয়েছে হেরা। আপনাকে দেখে এমন ক্লান্ত মনে হচ্ছে। সত্যি এখন টায়ার্ড লাগছে, আজ গল্ফে বেশি সময় ছিলাম। তাহলে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। চলো রুমে ঢুকি। হেরা নওশাদের রুমে ঢুকে নিজের রুমের দিকে যেতে নিল। নওশাদ পেছন থেকে বলে উঠল, থ্যাঙ্কস হেরা, এত রাতে ভালো চা বানিয়ে দেওয়ার জন্য। থ্যাঙ্কস আপনাকেও আজ আমাকে এত গিফট দেওয়ার জন্য। গিফট পেয়ে আমার অভ্যাস নেই, কিন্তু আজ জীবনের প্রথম এত দামি দামি গিফট পেয়েছি, খুব ভালো লাগছে। আরে ধুর, এসব তোমার পাওয়ারই কথা ছিল। আর গয়নার কথা বলছো, এই সামান্য কয়টা জিনিসের জন্য থ্যাঙ্কস লাগবে না। একটা কথা বলবো, তোমার যা কিছু লাগবে কোনো লজ্জা করবে না, নির্দ্বিধায় আমার কাছে এসে বলবে। মনে থাকবে, হাজবেন্ড হিসেবে এটা আমার দায়িত্ব। হেরা মাথা কাত করল। আসি এখন। হ্যাঁ।
নওশাদ হেরার দিকে তাকিয়ে চোখের পলক ফেলল আর সুন্দর করে একটা হাসি দিল। উনি এরকমভাবে হাসলে হেরার খুব ইচ্ছে করে ওনার ঠোঁটগুলো হাত দিয়ে ছুঁয়ে দিতে। হেরা বের হয়ে গেল। ওর মনে অদ্ভুত এক ভালো লাগাই ভরে গেছে আজ। আজ সারাটা দিন স্বপ্নের মতো ছিল। একা একা বিছানায় শুয়ে শুয়ে সে সারাদিন নওশাদের সঙ্গে কাটানো সময়গুলো নিয়ে ভাবছে আর বারবার নিজের গাল দুটো স্পর্শ করছে। ওর কাছে মনে হচ্ছে নওশাদের হাতের স্পর্শটা সে এখনো গালে অনুভব করছে। লজ্জায় চাদর দিয়ে মুখ ঢেকে ফেলল হেরা। পরদিন খুব সকাল সকাল উঠে নওশাদ ভালুকায় তার সিরামিক্স ফ্যাক্টরিতে চলে গেল। বিদেশি বায়ারদের একটা দল ভিজিটে এসেছে, তাদের অ্যাটেন্ড করতে হবে। সকাল সকাল না বের হলে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত অনেক জ্যামে বসে থাকতে হয়। হেরা ঘুম ভেঙে রুম থেকে বের হয়ে শোনে নওশাদ ব্রেকফাস্ট না করেই চলে গেছে। ওর খুব ইচ্ছে করছে মানুষটাকে ফোন দিয়ে কথা বলতে, কিন্তু আগে কখনো সে ওনার সঙ্গে ফোনে কথা বলেনি। থাক, ব্যস্ততার মাঝে ফোন দিলে বিরক্ত হবেন। হেরা নওশাদের রুমে গিয়ে ঢুকলো। আনারের মা এখনো ঘর গোছাতে আসেনি। ওনার রাতের পরা গেঞ্জি ট্রাউজার বিছানার উপর পড়ে আছে, বিছানাও গোছানো হয়নি। হেরা হঠাৎ করে ঠিক করলো সে গুছিয়ে দিবে। সঙ্গে সঙ্গে পুরো ঘর একটু ক্ষণেই গুছিয়ে ফেললো হেরা। নওশাদের গেঞ্জিটা হাতে নিয়ে হেরা কিছুক্ষণ ধরে বসে রইল। নীল রঙের এই গেঞ্জিটা কালকে রাতে বাহির থেকে এসে পড়েছিল নওশাদ। এই গেঞ্জিটাতে ওনাকে খুব সুন্দর লাগে দেখতে। হেরা গেঞ্জিটা নিজের রুমে নিয়ে এলো। কিছুক্ষণ গেঞ্জিটা থেকে নওশাদের গায়ের ঘ্রাণটা নিল, তারপর নিজের কাপড়ের সঙ্গে আলমারিতে গুছিয়ে রেখে দিল। এই কাজটা করার সময় সে নিজের ভেতরে একটা উত্তেজনা অনুভব করছিল। মনে হচ্ছিল খুব গোপন একটা কাজ সে করছে। মনে মনে ভাবছে, আচ্ছা আমি কি পাগল হয়ে গেলাম নাকি? আনারের মা ঘরে ঢুকলো। হেরার সঙ্গে সঙ্গে আলমারি লাগিয়ে ফেললো। কিছু বলবে আনারের মা? আম্মা, রাতে কখন আসছেন আপনারা? আমি কতক্ষণ বইসা থাইকা ঘুমাই গেছি। আমাদের অনেক রাত হয়েছে ফিরতে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমার ঘরে। আমার একটা ভাইয়ের ছেলে এখানে একটা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, ওর সঙ্গে কথা বলছিলাম। আমার যে কি ভালো লাগছে আম্মা, স্যার আর আপনারা দেখে। কত জামানার পর স্যার আনন্দে আছে গো আম্মা। আগে তোমার স্যার কি করতো? আগের আম্মা মারা যাওয়ার পর স্যার সকালে বাসার নিচে হাঁটাহাঁটি করতো কিছুক্ষণ, তারপর রুমে বসে পেপার পড়তো, তারপর নাস্তা খাইয়া অফিস চলে যাইতো। ফিরতে ফিরতে রাত 9টা, আর যদি দাওয়াত থাকতো তাইলে রাত 11টার বেশি দেরি করতো না। বিকালে খেলতে যায়, কোনো দিন সেদিন 8টার মধ্যে চলে আসে। দাদার সঙ্গে একটুক্ষণ বসে তারপর নিজের ঘরেই বসে থাকতো, বই পড়তো, মোবাইলে কথা কয় আর স্টাডি রুমে ল্যাপটপের সামনে কাম করে। কোনো আনন্দ পাইতে দেখি নাই, কিন্তু কালকে আপনার সাথে বাইরে যখন গেছে স্যারের মুখটাতে আম্মা আনন্দ দেখছি আমি। সব আপনার জন্য আম্মা। আমি তো কিছু করি নাই আনারের মা। আপনার সাথে আছেন এতেই স্যার খুশি। কি জানি, আমি তো কিছু বুঝি না। স্যারের ঘর কি আপনি গুছাইছেন? হুম। সুন্দর হয়েছে আম্মা, স্যার আসলে বলবো। না থাক, কোনো দরকার নেই। আচ্ছা বলবো না। আপনি কি আজকেও রান্না করবেন কিছু? চলো যাই, বসেই তো আছি, কিছু করার নেই। চলেন রান্নাঘরে যাই। হেরার নওশাদের জন্য এখন রান্না করতে ভালো লাগছে। এই প্রথম সে আনন্দ নিয়ে রান্না করে। মামিদের সংসারে তো তার উপর গুছিয়ে দিত সব মামিরা। একটু ভুল হলেই কথা শোনাতে ছাড়তো না। নানা অবশ্য সবসময় প্রশংসাই করত। হেরা জানে ওকে খুশি করার জন্যই প্রশংসা করত নানা। সব সময় কি আর ভালো হতো ওর রান্না? জীবনে তো কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি কিছু, ভুল করতে করতে শিখেছে। মেয়েদের মায়েরা আদর করে ভালোবেসে কত কিছু শেখায়। ওর জীবনে ওসব আর হলো কোথায়? হেরা একটা আইটেম রান্না করলো, বাকি রান্না জরিনা বুয়া করে ফেলেছে আগেই। হেরা রান্নাঘর থেকে বের হয়ে নওশাদের স্টাডি রুমে ঢুকলো। এত এত বই, সে অবাক হয়ে গেল। ইস, নানা ভাই যদি এমন একটা ঘর পেত তাহলে সারাদিন বই নিয়ে বসে থাকতো। হেরারও বই পড়ার অভ্যেস অনেক। সে একদিক থেকে দেখছে কি পড়বে চিন্তা করছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব বইটা বের করলো,
তার খুব প্রিয় একটা বই। বান্ধবী সালমার কাছ থেকে এনে এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিল সে। বারবার পড়লেও এসব বই মন ভরে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, নিতাই চরণের কবি হয়ে ওঠা সব সে একসময় কোক গ্রাসে গিলেছে। খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান, নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি, লং ওয়াক টু ফ্রিডম, অরুন্ধতী রয়ের গড অফ স্মল থিংস, এসব বই পড়তে বলতো সব সময় নানা। ভার্সিটিতে যে 3 মাস সে পড়েছিল, লাইব্রেরি থেকে এসব বই নিয়ে রাত দিন পড়েছে।